নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। এখান থেকে প্রেম জাগলে আমি বুঝতে পারি আমার একটা প্রেম প্রেম পাচ্ছে। পরকীয়া ইজ গুড ফর পরকীয়া ইটসেলফ। অন্যদিকে তাকিয়ে কোথায় কপালা চেয়ে আছে করতে গিয়ে ওটা ওরকম পড়ে গেছে। আমার এমন একটা সময় কম্পিউটার এসছে যে আমার আর কম্পিউটারটা শেখাই হলো না, দুটো জিনিস আমি শিখতে পারলাম না জীবনে, কম্পিউটার আর ইংরেজি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে, আপনাদের স্বাগত। আজকে আমি যার সামনে আছি সে তাকে আমার খুব পছন্দ, ভীষণ পছন্দ, খুব পছন্দ। অনির্বাণ ভট্টাচার্য, সবাই আপনারা চেনেন, অত্যন্ত পরিচিত, জনপ্রিয় এবং ভালোবাসার মুখ। তার কারণ ওর গুণ অনেক, মানে একাধারে অভিনেতা, হিরো, গান বাঁধে, গান করে, পরিচালনা করে, মানে আর কি কি আমি দু একটা ভুলেও যাচ্ছি হয়তো, হ্যাঁ কিছু মনে করে না, মানে ওর অনেক, মানে সর্বগুণ সম্পন্ন একজন মানুষ এবং তার সঙ্গে এত সুন্দর দেখতে। তো এটা আমার কাছে ঠিক সাক্ষাৎকার নয়, একটা ফ্যানগার্ল মোমেন্ট বলা যায়। হ্যাঁ নির্বাণ, তো কেমন আছো বলো? ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই আপনাদের, যে যেহেতু আমি ফ্যানগার্ল মোমেন্ট, সুতরাং ওর সঙ্গে রাজনীতি কি করলো না করলো, এই কবে এসছিল না এসছিল, এইগুলো অন্য ইন্টারভিউতে আপনারা পেয়ে যাবেন। আমি কিন্তু একদম ফ্যানের মতো করে ওর সঙ্গে কথা বলবো, হ্যাঁ ঠিক আছে। অন্য ইন্টারভিউ গুলোতে আপনারা পেয়ে যাবেন যে ও কেন পথে নামেনি, কেন পথে নেমেছে, কি বলেছে না বলেছে, সব পেয়ে যাবেন। আচ্ছা, এই যে নতুন যে সিরিজটা আসছে সেটা নাম হচ্ছে তালমার রোমিও জুলিয়েট। আমি রোমিও জুলিয়েটটা শুধু ধরছি, হ্যাঁ। আচ্ছা, তুমি তালমার রোমিও জুলিয়েটটা একটু নাটশেলে, যেটাতে স্পয়েল হবে না এরকম অবস্থায় একটুখানি বলো সেটা, মানে কি মানে কোন জায়গার গল্প? না, গল্প তো রোমিও জুলিয়েটের গল্প। তালমা হচ্ছে মূলত উত্তরবঙ্গের একটা ছোট্ট জনপদ আর কি। আর এটা আমার অ্যাডাপ্টেশন নয়, আমার লেখাও নয়, আমার ভাবাও নয়। এটা ভাবা হচ্ছে যে নতুন যে পরিচালক লেখক জুটি আর কি, এর পরিচালনা করেছে অর্পণ গড়াই এবং লিখেছে দুর্বার শর্মা। দুর্বার উত্তরবঙ্গের ছেলে, এখন কলকাতায় থাকে। তো দুর্বারের লেখা এবং উত্তরবঙ্গের ডায়ালেক্টে গোটা স্ক্রিপ্টের সংলাপ, ওখানকারই লোকজনের গল্প। শহর কলকাতার সাথে গল্পের কোনো যোগ নেই, একেবারে অল্প সামান্য একটু দৃশ্যগত যোগ ছাড়া আর কোনো যোগ নেই। তো সেখান থেকে তালমার রোমিও জুলিয়েট, এবং রোমিও জুলিয়েটের গল্প যা আমরা মানে যুগের পর যুগ ধরে পর্দা মঞ্চে দেখে আসছি, সেই গল্পই তাকে নতুন একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা, যেটা অর্পণ এবং দুর্বার ভেবেছে। এইটুকুই আমি। তোমার এখানে অভিনেতা প্রাথমিকভাবে খুবই বড় একটি চরিত্রে অভিনয় করি, টাইবল্ট বলে রোমিও জুলিয়েটের যে চরিত্র, যে জুলিয়েটের দাদা, এবং যাকে বলা যেতে পারে যে এই ট্র্যাজেডিতে সেই ভিলেন একদম। তো সেই ভিলেনের চরিত্রে আমি। আর আমি এই সিরিজটি সৃজনশীল পরিচালক। আপনাকে শুধু এটুকুই বলতে পারি যে এটা এমন একটা কাজ যাতে ক্ষতি কিছু হয় না, হলে লাভই হয়। আচ্ছা, তো এমনি তোমার পরিচালনায় আমরা বল্লভপুরের কথা তো দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে তোমার মন্দার, হ্যাঁ, আর কি বলবো, তোমার সবকটা কাজই আমার খুব ভালো লেগেছে, জানো তো। হ্যাঁ, আর আমার সত্যি সত্যি মনের মতো, মানে সত্যি বলতে পারবো না, একদম মানে তোমার অনেক কাজ আমার ভালো লেগেছে। যেমন ওই যে দশম অবতার আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। তারপর তোমার ভালো লেগেছে আমার, তোমাকে বলছি মন্দার ভালো লেগেছে, বিবাহ অভিযান, হ্যাঁ যে তোমার মজার যে সিরিজটা, সেগুলো সবই দেখেছি। কিন্তু সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তোমার নিখিলেশ, ঘরে বাইরে আজ। হ্যাঁ, তো এগুলো তো হয়ে গেল। আমি তোমাকে রোমিও জুলিয়েটে চলে আসছি, আবার প্রেমে চলে আসছি। তো তোমার কাছে কোন প্রেমটা, মানে রোমিও জুলিয়েট, তুমি অথই করেছো, অথইতে তোমার হচ্ছে ওথেলো, দেসডেমোনা। আচ্ছা, তুমি করেছো এটা করলে তোমার রোমিও জুলিয়েট। হ্যাঁ, কি ধরনের প্রেম তোমাকে টানে, মানে কোনটা তোমার নিজের কাছাকাছি মনে হয়, মানে কোনটা, মানে প্যাশনের, মানে ওই রকম প্যাশন যেখানটার মধ্যে একটা পজেসিভনেস, একটা ওই কাজ করবে, নাকি টিনেজ প্যাশন, কিরকম প্রেম তোমাকে টানে? আমার আইডিয়া অফ লাভ শেক্সপিয়ারের সাথে যায় না। শেক্সপিয়ার খুবই পুরুষতান্ত্রিক প্রেমের গল্প লিখেছেন। শেক্সপিয়ারের সমস্ত মহিলা চরিত্রই হয় ইভিল, নয়তো
জাস্ট একটা প্রপের মতো, এবং পুরুষরা সেই মহিলাদেরকে যেমন দেখতে চেয়েছে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখা। সেটা ওফেলিয়া হতে পারে, সেটা লেডি ম্যাকবেথ হতে পারে, সেটা গাট্রুড হতে পারে, সেটা জুলিয়েট হতে পারে। মানে কিছু মেয়ে হচ্ছে ফুলের মতো সুন্দর, তার আর কোনো গুণ নেই। ডেসডিমোনাই হতে পারে, ডেসডিমোনা ফুলের মতো সুন্দর, কিন্তু তার আর কোনো গুণ নেই। হ্যাঁ, সে যেন জীবনটাই বাঁচছে স্বামীর হাতে সন্দেহ খপ্পরে পড়ে খুন হয় বলে। সো সেটা মানে মানে শেক্সপিয়ারের মহিলা চরিত্রটা অন্যরকম। আমার আইডিয়া অফ লাভ শেক্সপিয়ারের ড্রামা এবং শেক্সপিয়ারের ডেপথ অফ সোশ্যাল ফিলোসফি এবং পলিটিক্স আমাকে অনেক বেশি টানে। আর রোমিও জুলিয়েটের ক্ষেত্রে যেটা টানে সেটা হচ্ছে যে এই আপনি প্রশ্নের শেষে যেটা করলেন যে যে ইয়াং এজ, এই যে যুবক যুবতীদের প্রেম, এটা হচ্ছে, এটাতে আমাদের ক্ষেত্রে তো এটা একটা ফেলে আসা সময়, যে আমরাও তো এটা করেছি। এই নাছোড় প্রেম যেটাকে বলে, নাছোড় প্রেম, মানে কেউ আটকে রাখতে পারছে না, সেইটাকে বারবার ফিরে দেখার একটা সুযোগ, সেইটাকে একটা রোমিও জুলিয়েটের মাধ্যমে, দেবদত্ত হিয়া নতুন একটি ছেলেমেয়ের মাধ্যমে ওই প্যাশনটাকে ফিরে পাওয়ার একটা সুযোগ। ফিল্মেও কিন্তু যতবার এই রোমিও জুলিয়েট আমি বলবো না, এই ধরনের একদম টিনেজ প্রেম যা যা হয়েছে, ধরো হিন্দিতেই বলো, আজ ববি থেকে শুরু করে বলছি, যত যা হয়েছে, মানে ধরো এক দুজেকে নিয়ে বলো, তারপরে আমি আগেকার কথা বলছি, এখনো আমি হয়তো মনে করতে এই মুহূর্তে পারছি না, কিন্তু মনে করতে পারবো যে যতগুলো টিনেজ প্রেম নিয়ে ছবি হয়েছে এবং সবকটাই কিন্তু খুব চলেছে এবং লোকে মানে প্রাণে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সবারই মনে আছে, কিয়ামত তক মনে আছে, হলিউডের ওয়েস্ট সাইড স্টোরি মনে আছে, এই সময়টা চিরদিনই তুমি যে আমার, একদম হ্যাঁ, সবথেকে সাংঘাতিক একটা হিট ছবি। হ্যাঁ, তারপরে শাহরুখ খানের ছবিগুলো বলো, হ্যাঁ, কুচকুচ কোথায় টোথায়, এগুলো, হ্যাঁ, এই ধরনের ছবিগুলো কিন্তু সবসময় একটা চলে, বাজার চলতি, সেটার থেকেও বড় কথা হচ্ছে প্রেম মানুষকে ভীষণভাবে আকর্ষণ করে। তো প্রেমের ছবি সবসময় মানুষ দেখতে চায়। মানে তুমি যদি বিটুইন কমেডি অ্যান্ড প্রেম দাও, তাহলে আমার মনে হয়, তোমার কি মনে হয়, প্রেমটা বেশি লোকে পছন্দ করবে? সময়ের উপর নির্ভর করে, একটা দর্শক সমাজ একটা ফেজের মধ্যে দিয়ে যায়। তো একজন শেক্সপিয়ার নিয়ে পড়াশোনা করে ইংরেজি সাহিত্যের একজন আমায় কিছুদিন আগে বলছিলেন যে যে যখন সোসাইটিতে খুব ডামাডোল চলে, তখন দেখা গেছে হিস্টোরিক্যালি কমেডি বেশি ওয়ার্ক করে। সোসাইটি যখন স্থিতাবস্থায়, স্ট্যাগনেন্ট, যখন মোটামুটি একরকম ভাবে একটা শান্তি বজায় আছে, তখন ওয়ার্ক করে ট্র্যাজেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলে মানে ওটা ডিফেন্স মেকানিজমও হতে পারে। মানুষ যেভাবে কন্টেন্টকে, মানে যেভাবে বিনোদনকে নিতে চায়। হ্যাঁ, মানে যখন খুব ডামাডোল হচ্ছে তখন খুব স্ট্রেসড, না সবাই খুব স্ট্রেসড, সবাই নার্ভাস, স্ট্রেসড, বিরক্ত, রাগ, তখন যদি তাকে একটা কমেডি অফার করা যায়, তখন সে ওটা দিয়ে রিলিফ পায়। মানে যখন রিল্যাক্সড আছে তখন একটু খুঁজে দেখতে ইচ্ছে করে। তাহলে প্রেমটা মানুষ কোন সময় দেখে? হ্যাঁ, প্রেমটা মানুষ আমার মনে হয় একমাত্র প্রেমই সেই জিনিস, সেই ট্র্যাজেডির যেটা সব সিচুয়েশন দেখে, স্ট্রেসের মধ্যেও দেখে, রিলিফের মধ্যেও দেখে। হ্যাঁ, ঠিক আছে, সেটা তো একটা। তাহলে যে কোনো সিচুয়েশনে যদি প্রেম চলে, তাহলে ধরো এখন যে বাংলা ছবিগুলো ধরো পরপর আমরা দেখছি, সেগুলোতে বেশিরভাগই তোমার রহস্য, রোমাঞ্চ, খুন, জখম, শেষ 5-6 বছরে তুমি যদি ছবি একটু দেখো বাংলাতে, সবই এই ধরনের। মানে ধরো ব্যোমকেশ কে করেনি? ধরো তুমি সিরিজ করেছো, আরো অনেকেই নানা রকম রূপে ব্যোমকেশ করেছে, ফেলুদা 4 রকম 5 রকমের আছে। মানে বলতে গেলে কিন্তু আজকে আমাদের সাহিত্য থেকে তুমি যদি ধরো শরদিন্দু সাহিত্য বা কিশোর সাহিত্য আমরা যদি ধরি ফেলুদা, তাহলে সবাই করেছেন। হ্যাঁ, গত 5-6 বছর সেই তুলনায় প্রেমের ছবি কি খুব বেশি হয়েছে? না, কিন্তু এটা একটা ফেজ, একটা সময় গেছে যখন শুধুই প্রেমের ছবি হয়েছে। 80-র দশক যখন অঞ্জন চৌধুরীরা মোটামুটি একই রকম ছবি করেছে, সেটা একটা ফেজ গেছে। স্বপন বাবুরা, অঞ্জন চৌধুরীটা বোধহয় পারিবারিক ছবি, মানে বড় ভাই রকমের ছবি, হ্যাঁ, এক ধরনের, এক টেমপ্লেটের ছবি, বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, তার মধ্যে মাছের ছোট পিস, এইসব। হ্যাঁ, বরং তুমি বলতে পারো আরেকটু পুরনো উত্তম কুমারের দিকটাতে প্রেমের ছবি বেশি হয়েছে। আর আমি বলছি ফেজ চলে, মানে একটা সময় আমি যদি সর্বভারতীয় সিনেমার কথা বলি, যে এই যে যশ চোপড়া, যশ জোহর, করণ জোহর, আদিত্য চোপড়া, এদের যে বলিউড একটা সময়
টানা প্রেমের ছবি অফার করে গেছে, এখন বলিউড টানা অ্যাকশন ছবি করে যায়। হ্যাঁ এবার এই ফেজটা আবার ডাই ডাউন করে যাবে, আবার একটা নতুন ফেজ আসবে। ঠিকই ঠিকই ঠিক। আমাদের ক্ষেত্রেও তাই, আমাদেরও একটা একটা ফেজ মোটামুটি 12-13 বছর এক যুগ চলে, বাবা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো রাজেশ খান্নার ফেসটা ছিল, তাই না? পুরো একটা মানে পুরো কিশোর কুমার আর আশা ভোসলের উপর চলেছে বলা যায়, তাই না বলো? হ্যাঁ, তুমি তো ভীষণ ভালো গান গাও। ভীষণ ভালো গাই না, গান মোটামুটি গাইতে পারি। মোটামুটি গাও না, তোমাকে অভিজিতের সঙ্গে আমরা যেটা দেখেছি, ভাইরাল হয়েছে যেটা নয়ন সরসী, লাস্টে একটু আমি শুনবো কিন্তু। বেশ, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি বলো, তোমার কি গানের কোনো প্রশিক্ষণ আছে? না, আমি গান শিখেছি যতটুকু থিয়েটার করতে গিয়ে। হ্যাঁ, মানে যখন থিয়েটারে লেগেছে, আমি যখন অ্যান্টনির চরিত্র অভিনয় করেছিলাম, অ্যান্টনি ফিরিঙ্গি, তখন টপ্পা শিখতে গেছিলাম ধীরেন দাসের কাছে। আমি যখন দেবী স্বপ্নমস্তায় অভিনয় করেছিলাম, তখন অভিজিৎ আচার্য ফোক শিখিয়েছিলেন। আমরা যখন থিয়েটারের দলে করতাম, তখন আমার যে দিদিমণি মহুয়াদি বলে, তিনি আমাদের রবীন্দ্রসঙ্গীত শিখিয়েছিলেন। থিয়েটারের প্রয়োজনে আমি গান শিখেছি, কিন্তু আলাদা করে কোনো প্রথাগত ক্লাসিক্যাল শিক্ষা আমার নেই। মূলত বেশি শ্রুতি, আমি ভীষণ গান শুনতাম ছোটবেলা থেকে, সব রকমের গান। আর বাবা গান মানে বাড়িতে গানের সাপ্লাইটা আনতেন বাবা, মানে বাবা গান পছন্দ করতেন, রেকর্ড থেকে শুরু করে কিশোর কুমারের রেকর্ড, পরবর্তীকালে নচিকেতার ক্যাসেট, কবির সুমনের ক্যাসেট বাবা এনেছেন। তো সেই গানগুলো, তারপরে চন্দ্রবিন্দু, রূপম ইসলাম, সব আসতে থেকেছে। সবসময় একটা মানে গানের সাপ্লাই আমাদের বাড়িতে হতে থেকেছে। আমি শুনে 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 শুনে, আর সম্ভবত মনের ভেতর একটা সুর ছিল, একটা মাথার মধ্যে একটা সুর সম্পর্কে একটা সুর, তো একটা মানে কি বলবো, একটা পার্শিয়ালি বায়োলজি থিং টু, একদম। হ্যাঁ, যেমন একটা মানে কথা যেখানে শেষ হয় সুর শুরু হয়, সেইটা সামহাউ ছিল নিজের মধ্যে, ভেতরে ছিল। আমি গান গাইতে পারি, আমার বোন গান গাইতে পারে, সো আমার দিদি গান গাইতে পারে। তো মানে আমাদের ফ্যামিলিতে অনেকেই গান গাইতে পারতো। আচ্ছা, এবার তাহলে তোমার ফ্যামিলির কথা যখন এলো, তোমার একটু পরিবারের কথা শুনি। মানে তুমি কোথায়, আমি যতদূর জানি তুমি রবীন্দ্র ভারতী স্টুডেন্ট ছিলে বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ, লিটারেচার না, তাহলে ড্রামা, থিয়েটার। থিয়েটার। আচ্ছা, তো তোমার একটু স্কুলিং, তুমি কোথায় বড় হওয়া? মেদিনীপুরে জন্ম, মেদিনীপুর হাসপাতালে, সদর হাসপাতালে। হ্যাঁ, মেদিনীপুরে কোথায়, মানে কোথায় তোমার বাড়িটা? মেদিনীপুর শহর। হ্যাঁ, মেদিনীপুর শহর। বাবা কি করতেন? বাবা ব্যবসা করতেন। আচ্ছা। মা গৃহবধূ ছিলেন, আমি আর বোন আমার বাড়িতে। আর আমাদের এক্সটেন্ডেড বড় ফ্যামিলি ছিল আমার জেঠুর বাড়িতে, সেখানে জেঠু, জেঠিমা, দাদা, দিদি, আমার কাকা, কাকিমা, তার মেয়ে, এই মোটামুটি আমাদের মানে একান্নবর্তী পরিবার না, গোড়ার দিকে ছিল। তারপরে চাকরি পেয়ে যান কলকাতায়। বাবা তারপর একটা জায়গায় উঠে যান, কারণ স্থান সংকুলন হচ্ছিল না। কিসের ব্যবসা ছিল? না, ওষুধের। আচ্ছা আচ্ছা। তো মানে একেবারে ফিল্মের সঙ্গে কোনো যোগ নেই, কারণ ফ্যামিলির কারো ছিল না। আচ্ছা। আর আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর চলে আসি কলকাতায় পড়তে। তারপরে উচ্চ মাধ্যমিকে তোমার কি সাবজেক্ট ছিল? আর্টস। হ্যাঁ, আর্টস। মানে সাবজেক্ট কি কি ছিল? হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। আচ্ছা, তো তোমার এই করতে করতে তারপর রবীন্দ্র ভারতী, তারপরে তোমার নাটকের রবীন্দ্র ভারতী থেকেই। হ্যাঁ, কারণ তুমি তো নিয়ে পড়ছো। নাটক নিয়ে পড়ছি। হ্যাঁ, আমি মাস্টার্স করেছি অ্যাক্টিং এ, তারপরে তো দলে করতাম, সেখান থেকে মিনার্ভা রেপার্টরিতে চান্স পেলাম। মাস্টার্স করার 1 বছরের মাথায় মিনার্ভা রেপার্টরি থেকে বেরিয়ে একটু ফ্রিল্যান্স করলাম। অপর্ণা সেন একদিন ডাকলেন। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমি জানতে চাইছি, কারণ তোমার সঙ্গে আমার যখন আলাপ হয়েছিল, তখন আমি জানতাম যে তুমি ফেলুদা করতে চলেছো। হ্যাঁ, ওখানে ওই পার্টিতে যখন আমি তোমাকে বলেছিলাম আপনি কি ফেলুদা করছেন, তো সেই জায়গাটা তোমাকে ফেলুদার এই কথাটা কেন উঠেছিল? তোমার সঙ্গে কি সত্যি কথা হয়েছিল ফেলুদা করার? না, আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে বেনুদা সন্দীপ বাবুকে বলেছিলেন যে আপনি এই ছেলেটিকে একবার দেখতে পারেন। আচ্ছা। তারপরে সন্দীপ বাবুর ছেলে বোধহয় আমার কিছু ছবি চেয়েছিলেন মেলে, আমি সেই ছবিগুলো পাঠিয়েছিলাম। আর আমার সাথে সন্দীপ বাবুর সরাসরি কোনো কথা হয়নি, কারোর সাথেই কথা হয়নি। তো প্রাইমারিলি, এটা আমি ইন্টারভিউতে বলেইছিলাম, যে প্রাইমারিলি মিডিয়াই এটাকে বলেছিল যে অনির্বাণ ফেলুদা করতে চলেছে। আসলে সেই সময় ফেলুদা কে করবে, বেনুদার পরে একটা খুবই হচ্ছিল, সব ছবি দিয়ে দিয়ে করা হচ্ছিল, তখন ঠিক ছিল না কে করবে। বাদশাহী আংটির আগে হয় এই জিনিসটা, মনে হয় আমার।
মানে তখন আবির করেছে, আবিরদা যখন করলো তার আগে এটা হয়েছে। হ্যাঁ, তারপরে আবির করেছে। হ্যাঁ ঠিক। ওই সময় ফেলুদা একটা ক্রাইসিস হয়েছিল যে কে করবে কে করবে না, কারণ বেনুদা বলছিলেন আমি আর করতে চাই না, আমার ভুঁড়ি হয়ে গেছে। আচ্ছা, তুমি বলছো যে শেক্সপিয়ারের গল্পের যে প্রেমটা সেখানে অনেকটা পুরুষতান্ত্রিকতা আছে, আমাদের সাহিত্যেও তো তাই আছে, মানে পুরোনো দিকে তো তাই আছে। আমি যা পড়েছি সাহিত্য অনেক বেশি প্রোগ্রেসিভ। যেমন পুতুল নাচের কথা, আচ্ছা, তারাশঙ্করের বহু গল্পে, প্রেমেন্দ্র মিত্রের গল্পে, কিন্তু রবীন্দ্র শরৎ কিন্তু মহিলাদের একটু। দেবেশ রায়ের একটা খুব দারুণ কথা আছে। দেবেশ রায়কে জিজ্ঞাসা করা হয়েছিল যে উপন্যাস কি ঔচিত্য বোধ নিয়ে ভাববে, উচিত অনুচিত, তো উনি বলেছিলেন না, উপন্যাসের কাজ সেটা নয়। আমি যে শিল্পের শিক্ষা পেয়েছি সেই শিল্পের শিক্ষা, শিল্প যেরকম রিগ্রেসিভ মেন্টালিটি প্রমোট করবে না, প্রোগ্রেসিভ মেন্টালিটিও করবে না। শিল্পের কাজ হচ্ছে ট্রুথের সাথে, সত্যের সাথে। তো এটা আর্টিস্টের চয়েস যে সে প্রোগ্রেসিভ মেন্টালিটির কথা বলার জন্য আর্ট ব্যবহার করবে নাকি সে সত্যি বলার জন্য আর্ট ব্যবহার করবে। দুটোই, মানে স্বাধীনতা, মানে যে সময় যেটা কাজে লাগবে, মানে কোনো মনে করবে। আমি এটা কেউ কাউকে সেন্সর করতে, এটা কোনো নর্মস হতে পারে না, এটা কিন্তু করতেই হবে, তোমাকে এইটা করতেই হবে, চিন্তা তোমাকে ছড়িয়ে দিতেই হবে না। এটা কারোরই দায়িত্ব না, এটা শিল্পীরই দায়িত্ব না, সাহিত্যিকেরও দায়িত্ব না, সাংবাদিকের, পৃথিবীর কারোর দায়িত্ব না। যেটা হচ্ছে সেটাকে মানে সেটাকে জাস্ট তুলে ধরাটাই কাজ। হ্যাঁ, তাদের কাজই প্রোপাগান্ডা করা। এইখানেই একটা প্রবলেম। মানে তোমরা যে সময় থেকে সাংবাদিক দেখছো তার আগে থেকেও তো সাংবাদিকরা ছিল। হ্যাঁ, একটা সময় আমাদের মনে করা হতো যে পিআর যারা করেন আমাদের এখন, ওদের একটা নির্দিষ্ট কাজ আছে, এটা জানিয়ে দেওয়া, ওটা করে দেওয়া। কিন্তু সাংবাদিক আর অভিনেতা মধ্যে একটা অন্য তাদের ইকুয়েশন, তারা কথা বলবে সরাসরি। এবং যদি কাউকে বলতে আসছে এটা তুমি করো, তার মানে ওটাকে প্রোপাগান্ডা করার জন্য করা হচ্ছে। না, আসলে টাইম এগোতে এগোতে ব্যবস্থাগুলো চেঞ্জ হয়েছে, পিআর এজেন্সিরা ঢুকেছে। না, আমাদের ছোটবেলা, মানে ধরো আমার বস, তিনি বলতেন না, ওদের একদম ওরা তো ওদের কাজই, ওদের টাকাটা ওটাতে আসছে, কথা শুনো না, ওগুলো ফেলে দাও, নিজে খুঁজে দেখো স্টুডিওতে গিয়ে। আমাদের কাজ ছিল সকাল বেলা স্টুডিওতে যাওয়া ফার্স্ট। আর আমরা তো কম্পিউটার পাইনি জীবনে, আমরা কম্পিউটার ছাড়া কাজ করছি, লেখা তো কাজ, হাতের কাজ। হ্যাঁ, ব্রোমাইড বেরোনো, আঠা দিয়ে আটকানো, ওই সমস্ত, হ্যাঁ ওইসবের করেছি। এবং অনেক দেরিতে, মানে আমি যখন ধরো পুরো সানন্দা টেনে যখন আনন্দবাজারে এসেছি, আনন্দবাজারে 2 বছর পরে আমাদের কম্পিউটার এসছে আমার কাছে। আচ্ছা, ফলে আমাদের সময়টার সাংবাদিকতা অন্য। এখন ধরো মানে নিউজ পেপার, যেটা নিউজ পেপার আমাদের, সেটাতে ছিল প্রথম খবরটা বেরোবে, কোনো খবর একদম টাটকা, ব্রেকিং। তো আমরা প্রচুর স্টোরি ব্রেক করেছি, হ্যাঁ, মানে প্রত্যেকে আমরা, মানে যারা সাংবাদিক ছিলাম। কিন্তু এখন হয়ে গেছে সাংবাদিকরা, যেটা সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে, যেটা 1 সেকেন্ডে ডোনাল্ড ট্রাম্প হলো, ওখানে হলো, এখানে খবর হয়ে গেল। ঠিক, বুঝতে পেরেছো? সো সাংবাদিকতার জিনিসটাও বদলে গেছে, এখানকার জিনিসটাও বদলে গেছে, তোমাদের জীবনযাত্রাটাও বদলে গেছে। হ্যাঁ, যদি সবই এক রকমের পরিবেশ হয়ে যায়, তা আমরা পাহাড়ে পাথরের যুগে চলে যাবো না? তো যাবো তো বটেই। এই বদলগুলোর কনসিকোয়েন্সেস তো ফেস করতেই হবে। তোমার কাছ থেকে একটু বদলের, আমি যেমন আমার একটা বললাম, তোমার দিক থেকে একটু বদলের এগুলো শুনি। বদল হয়ে গেছে, মানে আমি 86 সালে জন্মেছি, আমি 90s-এ মফস্বলে বড় হয়েছি, মোবাইল ফোন ছাড়া, কম্পিউটার। আর আমার এমন একটা সময়, আমাদের সময় এমন একটা সময় কম্পিউটার এসছে যে আমার আর কম্পিউটারটা শেখাই হলো না। দুটো জিনিস আমি শিখতে পারলাম না জীবনে, কম্পিউটার আর ইংরেজি। যখন আমার ওটা শেখার সময় এলো, তখনই আমার একটা উচ্চ মাধ্যমিক হয়ে কলকাতায় চলে এলাম, এই করলাম, সে করলাম। তখন আমাদের সবাই স্পোকেন ইংলিশে ঢুকছিল, কম্পিউটার ট্রেনিং গুলোতে ঢুকছিল, আমারও ঢোকার কথা ছিল। তখন আমি চলে এলাম থিয়েটার করতে। সো আমার আর ওগুলোতে ফেরত যাওয়া হলো না। তো এখন আমার খুবই কুণ্ঠা হয় যে আমি ল্যাপটপ চালাতে পারি না। সত্যি? হ্যাঁ, শুধু ওইটি শিখেছিলাম, ফোল্ডার বানাতে পারি। আচ্ছা, তুমি তো কি জানো বলে, তোমার স্মার্টফোন তো আরো বেশি ল্যাপটপের থেকেও স্মার্টফোনটা শিখে গেছি ব্যবহার করতে, কিন্তু কম্পিউটারটা চালাতে পারি না, ইংরেজিটাও ভালো বলতে পারি না, লিখতেও পারি না একদম।
হ্যাঁ বাজে কথা। হ্যাঁ, আমার এখানে হ্যাজ বিন হবে না, এখানে বিং হবে, হ্যাঁ এসব গুলিয়ে গুলিয়ে খুবই ঝামেলা করি। এটা শেখা হলো না। না, আমি যেটা বলতে চাইছিলাম সেটা যে কি বদল সুইট। বদলে বদলে যেতে যেতে যেতেই তো আমাদের এখন কমপ্লিটলি অন্যরকম একটা এতে আমরা চলে এসেছি। এবার এটা আরো বদলাবে। হ্যাঁ, বদল ভালো না বদল খারাপ সে পরে দেখা সেটা যাবে, সে অন্য লোক দেখবে, অন্য লোক আমরা তো দেখবে। আমাদের সময়ের আমাদের জাজমেন্ট দিতে পারি জীবদ্দশায় না। আমি তো পাবোই না, তুমি খানিকটা হলেও দেখতে পাবে। পেতে পারি, আই ডোন্ট হ্যাঁ নো। হ্যাঁ, দেখতে পারো। আচ্ছা, এবার এবার একটু তোমার ব্যক্তিগত জায়গায় চলে যাই সরাসরি। তোমার বিয়ের সময় মানে যেগুলো আমি তোমাকে জিজ্ঞেস করতে পারিনি, আমার খুব ইচ্ছে সেগুলো জিজ্ঞেস করি। যেমন তুমি তোমার বিয়ের সময় তোমার সিঁদুর পরানোটা ছিল সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা অনেকে আবার ইয়েও করেছে, নিন্দে বান্দাও করেছে, আবার অনেকের মজাও লেগেছে জিনিসটা। হ্যাঁ, জিনিসটার মধ্যে একটা আধুনিকতাও ছিল, একটা মজাও ছিল, আবার আবার নিন্দে বান্দাও ছিল, অনেক কিছু ছিল। তো তুমি কি একটু শেকি হয়ে গেছিলে সে সময়? না না, আপনি যেগুলো বলছেন সেগুলো তো সব আফটার এফেক্ট, হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা ঘটার পর এগুলো হয়েছে। হ্যাঁ। আমার তো ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে ওই এটার উপরে, ওইটাকে কি বলে বলুন, ওই যে তোমরা ইয়েতে কুনকেতে করনি? হ্যাঁ ওই কুনকেতে, কুনকে, হ্যাঁ, ওইটা ওটার উপরে দর্পণ 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 অনেকটা সিঁদুর দেওয়া ছিল। এবার সেটা যেটা করতে হয়, ওই না তাকিয়ে, আমরা বিয়ে করেছিলাম ধর্মীয় মতে নয়। হ্যাঁ, সেটা দেখলাম। কারণ আমিও নাস্তিক, মধুরিমাও নাস্তিক, কিন্তু আমার মা আমার বাবা তারা আস্তিক। তারা আমার মায়ের আবদার ছিল, বাবা ঠিক আছে আমি তোমাকে কোনো চাপ দেবো না, তুমি এইটুকু আমার মন রাখতে করো, নো প্রবলেম মা। তো ওইটা তখন ওটা কি করতে হয়, না দেখে এরকম করতে হয়। এবার এটা মারাত্মক এক্সারসাইজ, অন্যদিকে তাকিয়ে কোথায় কপাল আছে এই আছে করতে গিয়ে ওটা ওরকম পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে এমবারেসিং একটা ব্যাপার হয়েছিল। হ্যাঁ, বিশেষ করে মধুর ক্ষেত্রে গালে একটা সব সিঁদুর টিঁদুর লেগে আছে। কিন্তু মজাও লেগেছিল, মানে এটা খুব একটা, মানে এটা নিয়ে খুব কথা চর্চাও হয়েছিল এবং বেশ মজা চর্চা। শোনো, এখন এই মুহূর্তে কি বলতো, একটা যে কোনো কিছু হলেই সেটা চর্চাতে চলে আসে। হ্যাঁ, ওটা কিছু নয়। তুমি বোর ফিল করছো না তোমার কথায়? শিওর? কমলাবাজ দেখে মনে হলো। না, ও আমার অ্যাংজাইটি হ্যাঁ। আচ্ছা, তালমা রোমিও জুলিয়েট রিলিজ করবে তো, তার অনেকগুলো কাজ বাকি আসলে। কি কি বাকি আছে এখনো? পোস্ট প্রোডাকশনের কাজ, টেকনিক্যাল, মানে সেগুলোতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, আমি শুধু টেনশনটা করতে পারি। সেই। আচ্ছা, তোমার এমনিতে ধরো তুমি যে এখন যে যা যা করেছো, তার মধ্যে তোমার নিজের পছন্দের একদম মনের কাছাকাছি 3-4, এটা এটা আমি জানি তুমি বলবে যে না আমার অনেকগুলোই ভালো লাগে, এটা ওটা ওটা ওটা, সেটা না। ভেতর থেকে তোমাকে যদি বলা হয় তুমি চোখ বন্ধ করে 4টে কাজ বলো, সেই 4টে কি বলবে? অভিনয়, তোমার অভিনীত ধনঞ্জয়, হ্যাঁ, অথইতে গোগো, আচ্ছা, তালমার রোমিও জুলিয়েটে মোস্তাক, ড্রাকুলা স্যার চরিত্রটা রক্তিম। আচ্ছা, এই চারটেতে মোটামুটি অভিনয় খানিকটা করা হয়েছে, মানে আমার আচ্ছা, নিজের মনে স্যাটিসফাইড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আর তুমি নিজেকে কিরকম, মানে মানে তুমি তো রানী মুখার্জির সঙ্গে ওই ছবিটাও করেছো, মিসেস চ্যাটার্জি ভার্সেস নর্টন, ওটা করেছো। ওটা তোমার এক্সপেরিয়েন্স একটু বলো, কিরকম হয়েছে? ভালো ছিল। আমার কাছে জীবনে প্রথমবার ইউরোপে গিয়ে বলটিকে শুটিং হয়েছিল, এস্টোনিয়া বলে একটা দেশে। সেখানে গিয়ে অত দিন থেকে, প্রায় 50 ডেজ বাড়ির থেকে অত দূরে আমি জীবনে প্রথমবার গেলাম। আমি ইউএসএ গেছি, কিন্তু অত দূরে গিয়ে অতদিন প্রথমবার থাকলাম, এবং বম্বের একজন টপ ক্লাস স্টারের সাথে একদম অভিনয় করা। বিদেশি ক্রিউ, মানে বম্বেরও কিছু লোক ছিলেন, এস্টোনিয়ান কিছু, হ্যাঁ সেখানে। সেটা আমার কাছে জীবনে একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স আর কি। হ্যাঁ, মানে অনেক কিছু শেখা, অনেক কিছু জানা, খুবই খুবই বড় এক্সপোজার ছিল ওটা আমার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, আমার এক এক সময় মনে হয় যে কাহিনীটা যখন সুজয় ঘোষ তৈরি করেছে সেই সময় তোমাকে পাইনি, পেলে হয়তো তুমি ওর একটা পার্ট হতে পারতে। যেমন আমার মনে হয় তুমি যদি মানে ঋতুপর্ণ ঘোষের সময় থাকতে, রিনাদি যেমন তোমাকে নিয়ে ছবি করেছে, ঋতুপর্ণ ঘোষের সময় থাকতে, বা যদি আরো বড় করে ভাবি, যদি আমি সত্যজিৎ রায় বাবুর সময় যদি তুমি থাকতে, হ্যাঁ, তাহলে তোমার মনে হয় যে ওদের ছবিগুলোর মধ্যে, হ্যাঁ, কোনগুলো তোমার নিজের মনে হয় এগুলো করতে পারলে আমার খুব একটা স্যাটিসফ্যাকশন হতো? কখনো এভাবে ভেবে দেখিনি। থাকতে তো অনেক টাইম লাইনেই পারতাম, কিন্তু আদতে যে টাইম লাইনটাতে আছি, যাদেরকে নিয়ে আছি, সেটা হয়েছে। কিন্তু মানে মনে হয় না যে ধর ঋতুপর্ণ ঘোষের সব ছবি দেখেছো, ভালো লাগে তোমার ছবি? ভালো লাগে, হ্যাঁ ভালো লাগে। আর আমাদের যে কাজ দেখেছিলেন থিয়েটারে, লিয়ার দেখেছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার সঙ্গে আলাপ হয়েছিল? না, কখনো আলাপ হয়নি, আলাপ তার আগেই চলে যান। আর তোমার এমনিতে ধরো
বাকি যারা আমাদের রয়েছেন, ধরুন ঋত্বিক ঘটক, তপন সিংহ, যারা আমাদের বাংলার প্রথিতযশা যারা পরিচালক, হ্যাঁ, তাদের কাজের মধ্যে যেমন তুমি তোমার বলে এই চারটে আমার ভীষণ ভালো, সেরকম তোমার দুটো চারটে করে যদি বলো প্রত্যেকের ভালো লাগা কাজ। ছবি? হ্যাঁ। ও আচ্ছা, ঋত্বিক ঘটকের প্রিয় ছবি আমার কোমল গান্ধা। 100 বছর চলছে না? হ্যাঁ, আমার কোমল গান্ধার প্রিয় ছবি। আর খুবই ভালো লাগে আমার যুক্তিতক্ক গপ্প। অন্য কারণে ভালো লাগে, শুধু সিনেমা হিসেবে নয়, ওটাকে একটা মানে আমি মনে করি এটা একটা আকরের মতো, আকর গ্রন্থ, কোষ্ঠী পাথরের মতো এই ছবিটা। কোমল গান্ধারও খানিকটা তাই। আমার সত্যজিৎ রায়ের তো সব ভালো লাগেই, মানে গোপী গাইন বাঘাবাইন বা আমার পরবর্তীকালে উনি যখন শহুরে মধ্যবিত্তদের সাইকোলজিতে ঢুকে যে ছবিগুলো করা শুরু করলেন, সেগুলো আমার বড় হয়ে দেখে আমার সেগুলো আমাকে খুব প্রতিদ্বন্দ্বী তো বটেই, শাখা প্রশাখা এবং আগন্তুক আমার খুব প্রিয় ছবি, খুবই প্রিয় ছবি। তপন সিংহ আমার যে নামটা চোখ বন্ধ করে প্রথমেই মনে পড়ে যে হারমোনিয়াম। তরুণ মজুমদারের ছবিও আমার ভীষণ পছন্দের, অজয় করের ছবি পছন্দের, অসিত সেনের ছবি পছন্দের। একটা দুটো করে নাম যদি বলো খুব ভালো হয়। অনেকগুলো ছবি পছন্দ, আমি ঠিক মানে ঠিক করতে পারছি না। অজয় কর তো করেছেন, আমাদের পরিণীতাই বানিয়েছেন অজয় কর। সে তো তুমি উত্তম বাদ দিয়ে বলছো সবকটা ছবি, যাই হোক। হ্যাঁ, পরিণীতা করেছেন মানে মৌসুমী চট্টোপাধ্যায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। অপূর্ব ছবি, অপূর্ব ছবি। উত্তম বাবুর ছবি মানে উত্তম বাবু, সেখানে নায়ক আমার কাছে উত্তম বাবুর ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর উত্তম সৌমিত্রের মধ্যে যদি তোমাকে করতে হয়, দুজনের মতো করে গ্রেট এটা করা হয়, এটা তোমার কাছ থেকে লোকে সৌমিত্র চট্টোপাধ্যায় আশা করে, জানো তো? তাই মানে তোমার ইমেজের সঙ্গে খুব ভালো। সময়টা পাল্টে গেছে। হ্যাঁ, সময়টা পাল্টে গেছে। সৌমিত্রবাবু অন্য টাইমের লোক, আমি অন্য সময় লোক। আমাদের সমাজে আর কোনোদিন নায়ক বলে হবে না। আচ্ছা, তোমার পুরোনো দিনের নায়িকাদের মধ্যে ধরো আমাদের ওই পর্বের উত্তম কুমারের পর্বের, হ্যাঁ, তোমার প্রিয় চারজন নায়িকা? অপর্ণা সেন, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, আর হচ্ছে না যখন ছেড়ে দাও। না, আছে আছে, আমি অনেকেই আছে, নামটা মেমোরাইজ করার চেষ্টা করছি। না, হ্যাঁ, খুবই পছন্দের। আমি বলার চেষ্টা করছি আর একটু পরবর্তীকালে। আমি ঠগিনীর অভিনেত্রী সন্ধ্যা রায়। সন্ধ্যা রায় ভালো লাগে। শেষে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা তাহলে একটুখানি তোমাকে জিজ্ঞেস করি, তুমি যখন বলছো যে এই যে পিতৃতান্ত্রিক তোমার প্রেমের মানে যে মানে শেক্সপিয়ারিয়ান যে লাভ সেখানে রয়েছে, সেখানে তোমার ধরো তোমার কাছে এই মুহূর্তে প্রেমের সংজ্ঞাটা ঠিক কিরকম, মানে কিরকম প্রেম তোমার ভালো লাগে? কে জানে, আমি ভেবে দেখি। না, বলতেই হবে। আমি ভেবে দেখি। ভেবে বলো। এখান থেকে প্রেম জাগলে আমি বুঝতে পারি আমার একটা প্রেম পাচ্ছে, আমি বুঝতে পারি। তারপরে সেটা নিয়ে কি করবো সে তো যেমন হবে হবে। প্রেম তোমার কতদিন বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে নভেম্বরে 4 বছর হবে। 4 বছর? ও ঠিক আছে, তাহলে এখন আর সেকেন্ড প্রেম ভাবার কোনো কারণ নেই। 5 বছর পরে আবার 5 বছর পর, হ্যাঁ 5-7 বছর পরে পরে তো বিয়ের পাল্টায়। 7 বছর অন্তত ম্যারেজ রিসাইকেল করে। আচ্ছা, হ্যাঁ, বলে এটা তো। আর তাহলে তোমার ওই সব নিয়ে জিজ্ঞেস করছি না, পরকীয়া প্রেম সম্পর্কে তোমার ধারণা কি একটুখানি ছোট করে? পরকীয়া ইজ গুড for the society or health or mental health, what? for পরকীয়া itself. আচ্ছা, ভিন্নতা না, যত ভিন্নতা থাকবে, দ্বন্দ্ব যত থাকবে তত ভালো। মানে রাধা কৃষ্ণের প্রেম ভালো? হ্যাঁ, আচ্ছা, রাধা কৃষ্ণের প্রেম বেশি ভালো না রোমিও জুলিয়েটের প্রেম বেশি ভালো? রাধা কৃষ্ণ। এরপরে কোনো কথা হয় না, কারণ এখানেই আমরা শেষ করি। তো আমি তোমার একটা গান দিয়ে শেষ করবো, যেটা তোমার ভাইরাল হয়েছিল সেটা। আর চাইবো তুমি এই গানটার কারোর কাছে না গাও। বেদনার কলি তুমি,
দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। খুব আরো ভালো ভালো হতে লাগলো, পারো, ঠিক নেই। ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভেরি নাইস, ভেরি নাইস। নমস্কার। আমি এখানেই আজকে এই নিবেদিতা অনলাইনের এই অংশটুকু শেষ করছি। আমার ওর গানটা শুনতে শুনতে আমার হঠাৎ চোখ বন্ধ করে অঞ্জনদার কথা মনে পড়লো। মানে মনে হচ্ছে যেন, মানে আমি অঞ্জনদার কথা বলছি না, অঞ্জন দত্তর কথা, কারণ উনিও গান করেন, গান বাঁধেন, ছবি পরিচালনা করেন, অভিনয় নাটক করেন, পরিচালনা নাটক করেন। পরিচালনা করেন, অভিনয় করেন। একটা কি যেন একটা একটা মিল, তাল মিল পেলাম। তো পেলাম আমি আমার নিজের মতো করে। হ্যাঁ, আশা করি পরে আবার তোমার সাথে কথা হবে। নিশ্চয়ই ভীষণ কথা ভালো হবে। লাগলো অনেকবার। থ্যাংক ইউ নিবেদিতাদি। নমস্কার। নমস্কার, আমি অনির্বাণ। আপনাদের সকলকে অনুরোধ করব, নিবেদিতা দি আমাদের কাছে, নিবেদিতা দে, তার যে ইউটিউব চ্যানেল নিবেদিতা অনলাইন, আপনারা সেখানে সবাই সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং দেখতে থাকুন দারুণ দারুণ ইন্টারভিউ। আর নিবেদিতা দির সঙ্গে আপনারা থাকলে আমাদের খুব ভালো লাগবে। ভালো থাকুন।